रे ना बोलाने लागी कोयलिया बोलाने लागी कोयलिया बोलाने लागी कोयलिया भ्रमरा बन भ्रमता मधुमास आया भ्रमरा बन भ्रमता मधुमास आया बोलाने लागी कोयलिया बोलाने लागी कोयलिया बोलने लागी कोयलिया कोयलिया बोलाने लागी कोयलिया कोयली कल कूक की गूंजत गुंजार कल कूक की गूंजत गुंजार आत ही सुहावत बिरचन सैया बोलाने लागी कोयलिया बोलाने लागी सनिधा सनिधा पग प ग प बोलाने लागी कोयलिया बोलाने लागी प ग प ध नि सा नि ध प ग प ध नि सा ग प ग सा नि ध प ग सा नि ध प ग सा नि ध प ग सा बोलाने लागी कोयलिया बोलाने लागी बोलाने लागी कोयलिया बोलाने बोलाने लागी कोयलिया बोलाने लागी कोयलिया भ्रमरा बन भ्रमता मधुमास आया भ्रमरा बन भ्रमता मधुमास आया बोलाने लागी कोयलिया बोलाने लागी बोलाने लागी बोलाने लागी कोयलिया ভীষণ 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 একটি সুন্দর রাগ দিয়ে শুরু হলো আমাদের আজকের এই সুন্দর সময়টা একদম অন্যরকমভাবে। আর এতক্ষণ আপনারা যার গান শুনছিলেন
তিনি কিন্তু আমাদের সকলের পরিচিত মুখ, এবং শুধু তাই নয়, আমাদের ভীষণ আদরের, ভীষণ প্রিয় একজন মানুষ, বুলবুল বোস। নমস্কার, তোমাকে স্বাগত জানাই। আমি তুমি করেই বলছি একদম। আমরা আজ আমোদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগের আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম, এবং আপনাদের সকলের সাথে রয়েছি আমি, আর আমার সাথে রয়েছে বুলবুল বোস। আজকে আমরা কথায় তো থাকছি, তার সাথে কিন্তু আমরা গানে গানেও থাকছি। একটু আগেই যে তুমি রাগটা দিয়ে শুরু করলে, সেটা কি? এটা হচ্ছে রাগ কালাবতী। আচ্ছা, তো এর যে আমার গুরু শ্রদ্ধেয় স্বর্গীয় সমরেন্দ্র দেবরায়কর, ওনার কাছ থেকে আমার শেখা, এবং এটা আমি গাইলাম এই জন্যই, বোলানে লাগি কোয়েলিয়া। মানে এখন তো আমাদের হেমন্ত শেষ, বসন্তকাল আসবে, শীতকাল যাবে, তারপরে বসন্তকাল আসবে, ওই জন্য মানে কোয়েলিয়া টোয়েলিয়া মানে আসার সময় হচ্ছে, ডাকার সময় হচ্ছে, তো আমি একটু অগ্রিম কিছু একটা ইয়ে করে দিলাম। তো এটা আর কি কালাবতী খুব মানে খুব কম পারফর্ম হয় আর কি, আমার খুব ভালো লাগে মিষ্টি রাগটা, সত্যি একটু ভীষণ সুন্দর। আর তুমি এত সুন্দর গাইলে, খুব খুব ভালো লাগলো, মন ছুঁয়ে গেল। তা ম্যাম, তোমার কাছে আমার প্রথমেই যেটা জানতে চাবার সেটা হচ্ছে যে তুমি কেমন আছো বলো? ভালোই আছি, মোটামুটি ওয়েদারটাও বেশ ভালো আমাদের এখন, খুবই সুন্দর, খুব ভালো আছি। বেশ। তো এই যে গানের সাথে তুমি দীর্ঘ অনেক বছর ধরে যুক্ত, তাও কত বছর হবে? হ্যাঁ, অনেক বছর থেকেই, মানে আমি ছোটবেলাতে গান শুনতাম, শুনে মানে আনুষ্ঠানিকভাবে আমার হাতে খড়ি হয় 5 বছর বয়সে। আমাদের কুলগুরু বাড়িতে থাকতেন, মানে আমার পিসিকেও উনি শেখাতেন। হ্যাঁ, উনি মানে উনি চাকরি করতেন, কিন্তু উনি চাকরির শেষে 5টার সময় এসে আমাদের বাড়িতে রোজ দিন, উনি মানে আমাদের মানে গুরু হিসেবে যে সপ্তাহে একদিন করে শেখা সেটা ছিল না, উনি রোজ দিন আসতেন, দেখতেন এবং ফলো করতেন রেয়াজ করছে কি না, এ সমস্ত আর কি। তারপর আনুষ্ঠানিকভাবে যবে থেকে আমাদের শুরু হলো, তারপর থেকে তার কাছে শিখতাম, কিন্তু উনি রোজ দিনই আসতেন আমাদের বাড়িতে। বয়স কত হবে যখন থেকে শেখা হলো? আমি তো 5 বছর থেকে, আর তার আগে শুনতাম পিসি গাইতেন, দাদু ভালোবাসতেন, জন্য গান বাজনা চর্চাটা বাড়িতে মানে বাপের বাড়িতে বেশি ছিল, শ্বশুর বাড়িতে একটু কম। একদম। তো একদম শুরুতে প্রথমে তো সারগাম সারেগামা বাধানিসা হচ্ছে, তারপর ধীরে ধীরে এগিয়ে যাওয়া। তো শুরু থেকেই কি যে গুরুদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে, তারা শাস্ত্রীয় সঙ্গীতটাই শিখিয়েছে, নাকি নিজে থেকেই ওটা বেছে নেওয়া? না, শুরু থেকে শাস্ত্রীয় সঙ্গীত দিয়েই শুরু হয়েছে, বেছে নিইনি, কারণ আমি গান শুনতে ভালোবাসতাম ছোটবেলা থেকেই। মানে ঘরে যখন গান হতো, দাদুর ঘরে বসা হতো, বড় জায়গা ছিল জন্য, তো গান যখন হতো যতক্ষণ শেষ না হতো আমি বসে থাকতাম, এবং আমাদের দাদু হোল নাইটও অনুষ্ঠানও করতো এরকম। তো আমি বসে থাকতাম, মানে হয়তো ঘুমে পড়ে যাচ্ছি, কিন্তু আমি বসে শুনছি। হ্যাঁ, কোনো সময় হয়তো ঢুকবো কিনা মানে ভয় ভয় লাগছে যে বড়দের সব ইয়ে, আমি ঢুকবো কিনা, পিসি হয়তো ডাক দিয়ে তো ভেতরে আয়, মনে ভেতরে আয়, তখন ভেতরে গেলাম, এরকম আর কি। তো অনেকক্ষণ থাকতাম, শুনতাম, তো ওইসব ইন্টারেস্ট দেখেই বলছে তাহলে আমি আমার দিদি দুজন শিখতাম। আচ্ছা। তো দিদি সেভাবে চর্চাটা মানে চর্চা আছে, কিন্তু আমি যতটা মানে বেশি বাড়াবাড়ি করি অতটা হয়তো করে না, তো যখন সময় পাই আর কি, এরকম। এই তারপর থেকে চলছে। তো শাস্ত্রীয় সঙ্গীতটা এটা আমার অন্যদিকে চলে গেলাম। তো শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে শুরু হয়েছে, সারেগামা সরগম না শিখলে কোনো কিছু শেখা যায় না, এটা করতেই হবে। প্রথমে তো মোটেই ভালো লাগে না, একঘেয়ে সরগম রেওয়াজ করা কারোর ভালো লাগে না, আমারও ভালো লাগতো না, গানটাই বেশি ভালো লাগতো। কিন্তু আমাদের গুরু যে ছিলেন উনি গান দিতেন না, এবং কোনো যে এমনি কোনো যে গান ছড়ার গান বা কোনোদিন আমি ছড়ার গান শিখিনি। ছড়ার গান এখন যেটা আমি শুনে শুনে তুলি বা কিছু, বা ভালো লাগলে কারোর কাছ থেকে তুলি, এরকম করি, কিন্তু ওরকম করে আমাদের শেখানো হতো না। আমি যেখানে যেখানে গানও গাইতে পারতাম না, আমি খুব বড় হয়েই আর কি এখানে ওখানে গান গাইছি, এখন যেমন সব জায়গায় গাই, কিন্তু আগে আমি গাইতে পারতাম না, গুরুদের পারমিশন, ওখানে যাওয়া যাবে না, বা গান করার মতো গান গাইতাম না। তো গান গাইতাম হচ্ছে খেয়াল গান, তো খেয়াল গান কোথায় গিয়ে করবো? তো ওইরকম তো পাড়ায় পাড়ায় বসে, তো পাড়ার ফাংশন হচ্ছে, তো খেয়াল গান গাওয়া যায় না, ওই জন্য আমার হতো না। আর গুরু পারমিশন দিতেন না, পছন্দ করতেন না বেশি ফাংশন করা, বাবাও পছন্দ করতেন না। তুমি গানটা শেখো, নিজের জন্য শেখো, এইরকম ভাবে। তো যেহেতু উনি পছন্দ করতেন না অনুষ্ঠান করা, তো খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে পরীক্ষার যে ব্যবস্থা এখন, যেটা পরীক্ষা আমি অনেক দিনই দিইনি, আমি বড় হয়েই পরীক্ষা দিয়েছি আর কি, অনেকটা। মানে তখন আমি স্কুলে 6-7 পড়ি, ওরকম সময় পরীক্ষা দেওয়া। বাজারে অনেক ডিও আছে,
বাজারে অনেক পারফিউম আছে, কিন্তু আতরের মতো কেউ নেই। শিলিগুড়ির ভেনাস মোড়ের ফিরোজ বুক ডিপোর আতর মানেই এক্সট্রা অর্ডিনারি কিছু। চন্দন কাঠের নির্যাসের আতর, রকমারি ফুলের আতর, আজমল কোম্পানির নামি দামি আতর, আদিল কাদরি কোম্পানির দুর্দান্ত সব আতর। রোল অন। এই দিওয়ালিতে সবাই আবার বুঝবে আপনি ডিফারেন্ট, আপনি আর 5 জনের থেকে আলাদা। তাই ভেনাস মোড়ের ফিরোজ বুক ডিপোর আতর আপনার মতো ব্যক্তিত্বের সঙ্গে থাকতে চায়। इतर हमारे पास जितना भी इंटरनेशनल परफ्यूम है सबका क्लोन मिलेगा आपको यहाँ पे, और गुची फ्लोरा, CR7, 1 मिलियन, जितना भी इंटरनेशनल परफ्यूम है हम लोग क्लोन रखते हैं। और इतर में गुलाब, चंदन जो ट्रेडिशनल आ रहा है शुरू से, जो कि हमेशा पूजा में भी यूज़ होता है और हम लोग में भी, मुस्लिम और नॉन मुस्लिम सभी में यूज़ होता है वो। और इतर में प्योर इतर मिलेगा, और आसाम ऊद, वाइट ऊद, ब्लैक ऊद, अरबियन ऊद, हम लोग उसको कस्टमाइज भी करते हैं और अतर से परफ्यूम कन्वर्ट करके भी कस्टमर को देते हैं। তো তোমার জন্ম এবং বেড়ে ওঠা কি শিলিগুড়িতেই? হ্যাঁ, শিলিগুড়িতে আমার জন্ম, শিলিগুড়িতে বেড়ে ওঠা। আচ্ছা, তো দীর্ঘ অনেকটা সময় তুমি বাপের বাড়িতে যখন ছিলে, বা তুমি যখন আগে বাবার বাড়িতে ছিলে, তখন দাদু পিসি তাদের হাত ধরে গান শুনে শুনে বড় হওয়া, গানটা শেখা, গানটা রেওয়াজ করা। তারপর যখন তোমার বিয়ে হলো, সেই বিয়ের পর কি কি চেঞ্জেস এসছে? আমি যতটুকু জানি যে বিয়ের পরে তোমার পুরো শ্বশুর বাড়ির মহল সবাই সারাক্ষণ বইয়ে মুখ গুজে আছে, পড়াশোনা করছে। সব আমাদের বাড়িতে পড়াশোনা, আজও পড়াশোনা মানে সারা জীবনই থাকবে। কিন্তু আমি একটা একদমই আলাদা সাবজেক্ট। হ্যাঁ, প্রথমে বিয়ে হয়ে আসার পরে যেমন ওরকম একটা গান বাজনার ফ্যামিলি থেকে যখন আমি আসি, তখন প্রথম অনেক কয়েক বছর আমার সেভাবে আমি করতে পারিনি, মানে চর্চা আমি করতে পারতাম না, একটু মানসিক কষ্ট হতো। আমি চাকরি করতাম। আচ্ছা, চাকরি করাতে ওখানে আমার অনেকটা সময় যেত। তো তখন তো হয়ে যেত, তবুও করতাম কি, চাকরির ফাঁকে ফাঁকে হয়তো দুপুরে দিকে বা যে কোনো সময় হয়তো আকাশবাণীতে বা দূরদর্শনে কোনো প্রোগ্রাম থাকলে চট করে ওই বাড়িতে, মানে না বলেই হয়তো রেকর্ডিং করেছে, আবার অফিসের পরে এসে আবার বাড়ি চলে আসে, এরকমও করেছি। আচ্ছা, তার মানে কি বাড়ির থেকে কোথাও কি কখনো বাধার সৃষ্টি হয়েছে? হ্যাঁ, বাড়িতে মানে হাজবেন্ডের তরফ থেকে কোনো বাধা নেই, আমাকে সব জায়গায় পারমিশন দেয়া করা, নিয়ে যাওয়া বা কোনো ইয়েতে সব ওকে ছিল। তো শ্বশুর শাশুড়ি অত ইয়ে ছিল না যে হ্যাঁ মানে বাইরে বাইরে গান করে বেড়াবে, এরকম একটা গান জানো, শেখো, বাড়িতে থাকো, এরকম আর কি ছিল। যে তোমাকে জানলেই যে বাইরে যে গাইতে হবে এরকম আইনি। মানে অনেকে হয়তো সেটা কি তুমি বিয়ের পরে জানতে পেরেছিলে না বিয়ের আগেই জেনেছো? না, ওইরকম সে তার আগে জানতো যে আমি গান করি, কিন্তু অতটা হয়তো ভাবেনি যে আমি গানটাকে এতটা ভালোবাসি আর কি। একটু গান করে, কারণ শাশুড়ি নিজেও গিটার বাজাতেন, কিন্তু বিয়ের পরে আর ওইসব হয়নি। হ্যাঁ, তো এই যে তারপরে কবে থেকে আবার এখন তো তুমি শেখাচ্ছ, এখন তো তোমার গানের একটা মহল, একটা বেশ নাম শিলিগুড়িতে তোমার, তো চলছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই সিচুয়েশনটা থেকে পেরিয়ে কবে থেকে তুমি আবার একদম জাকিয়ে গানটা করা শুরু করতে পারলে? এটা হচ্ছে চাকরি ছাড়ার পরেও বেশ কিছুদিন একটু আপসেট ছিলাম তখন, তারপরে ধীরে 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 অল্প অল্প করে শুরু করতে করতে মোটামুটি তাও দিন অ্যাকুরেট হয়ে বলতে পারবো না, বেশ ভালোই 10-12 বছর হলো এরকম। মানে বিয়ের মোটামুটি 5-6 বছর আমি কিছুই একদমই ডিটাচ ছিলাম। তো তারপর 5-6 বছর ডিটাচ থাকার পর অনেকটা তো ঘাটতি হয়ে যায়, একটা রেওয়াজের প্রচুর দরকার। তো সেই 5-6 বছরের যে ঘাটতিটা হয়েছে, তোমার কি কোথাও গিয়ে এখন সেটা মনে হয় যে আমি এখনো হয়তো সেই জায়গাটা পূরণ করতে পারি? এটা মনে হয় যে আমি যদি ওই সময়টা যদি আমি কাজে লাগাতে পারতাম, আমি আরো অনেকটা দূরেই এগিয়ে যেতে পারতাম, যদি আমি চর্চাটা চালিয়ে রাখতে পারতাম আর কি। একদম। আমরা আরেকটা গান গাই, আমরা রেওয়াজের সময় একটা দিন নষ্ট হলে মনে হয় আমাদের 1 বছর নষ্ট হয়ে গেল। তখন প্রথম আরেকটা কথা বলি, আমি অনেকদিন না করার পরে তখন আমি ক্লাসিক্যাল গুলো যে গলা ছেড়ে দিয়ে যে মানে গাওয়া, ভেতর থেকে যে গাওয়া, ওই ব্যাপারটা আমি অনেকদিন করতে পারিনি সহজে। মানে অনেকদিন চাপা থাকার পরে যে গলাটা খুলে করব,
ওটা করতে অনেকটাই আমার সময় লেগেছে এখন আর কি। একেবারেই তাই। তো তোমাকে এই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে তোমার সাথে আমি আরো অনেক কথা বলবো, ছোটদের জন্য কিছু টিপস চাইবো, এবং যারা মানে আসছে নতুন করে শাস্ত্রীয় সঙ্গীতকে ভালোবেসে যারা এগোতে চাইছে তাদের জন্য কিছু কিছু কথা আমি অবশ্যই তোমায় জিজ্ঞেস করবো। তবে আরেকটা গান হোক, এবার একটু শাস্ত্রীয় সঙ্গীত থেকে বেরিয়ে অন্যরকম হোক। আচ্ছা, আমি আমার আরেকটা কথা বলি, আমি যখন অনেকদিন আমার গ্যাপ থাকে তখন আমি ধীরে ধীরে করতাম কি লাইট গানগুলোও করতাম। আমি আবার রবীন্দ্রসঙ্গীতটা আমার খুব ভালো লাগতো, রবীন্দ্র নজরুল এগুলো যেন আমি গাই। হ্যাঁ, তো আমি যখন ক্লাসিক্যাল করতে করতে যখন লাইট গান গাই, অনেকে বলতো ক্লাসিক্যাল গায়ে এই সমস্ত কেন গাইছে, এরকম একটা ছিল। কিন্তু আসলে তা না, যখন কোনো গানকে যে গানই গাই না কেন মানে ভালোবেসে গাইতে হবে। ভালোবেসে গাইলে যে কোনো গানই করা যায়। কিন্তু এই তুমি যখন কথাটা তুললেই, তাহলে আমি এই প্রসঙ্গে তোমায় বলি, অনেককেই দেখেছি যারা ক্লাসিক্যাল গান গায়, ক্লাসিক্যাল গানে তারা সমস্ত স্বরলিপি মেনে সমস্ত কিছু করে যে রাগভিত্তিক গানগুলো তারা দিনের পর দিন গাইছে, রেওয়াজ করছে, কিন্তু তারা যখন সেমি ক্লাসিক্যাল বা কোনো লাইট সং গাইতে যায় তখন গিয়ে কোথাও একটা গলাটা শুনে বা তার ওই সুরের কাজগুলো দেখে কোথাও গিয়ে মনে হয় কি সে নিশ্চয়ই ক্লাসিক্যালের সিঙ্গার বা সে সেটাই বেশি করে প্র্যাকটিস করে। এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায়, আবার অনেক সিঙ্গার আছে যাদেরটা বোঝাই যায় না, ধরাই যায় না। তো এই প্রসঙ্গে তুমি কি বলবে? এই প্রসঙ্গে হচ্ছে হ্যাঁ, ওই যেটা বললাম যে ভালোবাসতে হবে। আমি যে একটা এই যে ক্লাসিক্যাল গাইলাম, এই মোডে গাইলাম, এবার যদি আমি একটা ঠিক আছে আমি পরের গানটা আমি এই একটা ভাটিয়ালি সঙ্গীত শোনাচ্ছি, হ্যাঁ এটা একদমই আলাদা। হ্যাঁ, চেষ্টা করছি আমি, যদি এদিক ওদিক হয়ে যায় কিছু করার নেই। তো ওটা একটু শোনাই, যেটা হচ্ছে সম্পূর্ণটাই একটু ব্যাপার, নিজের ব্যাপার, যে আমি কোন জিনিসটাকে ভালোবাসছি, কিভাবে এটাকে করব। আর আমার মনে হয় প্রত্যেকেই গান শেখার আগে শোনা খুব দরকার। শুনলে জিনিসটা আমি ক্লাসিক্যাল গাইছি এই ধরনের হবে, আমি রবীন্দ্রসঙ্গীত গাইছি রবীন্দ্রসঙ্গীতে এইরকম হবে, নজরুলটা এরকম হওয়া চাই। হ্যাঁ, অতুল প্রসাদ, প্রত্যেকটা গানের একটা নিজস্ব মানে আমি যেমন আমার মতো দেখতে, তুমি তোমার মতো, প্রত্যেকটা গানই নিজের মতো নিজের রূপটা আর কি। সেই আমাকে সেটা ফলো করতে হবে যে আমি এই রবীন্দ্রসঙ্গীত গাইলে আমাকে কোন জিনিসগুলোকে মেনটেন করতে হবে, বা উচ্চারণের বা সুরের, বা আমি একটা ভজন গাইছি ভজনের এটা কি হওয়া উচিত, বা একটা ঠুংরি গাইছি ঠুংরির এটা কি হওয়া উচিত, এরকম আর কি। তো আমি এখানে এই জন্য আমি তাহলে একটা ভাটিয়ালি গান গাইছি, একদমই আলাদা ক্লাসিক্যাল থেকে। তো আমাকে অনেকে বলে আমি এই সমস্ত গান গাই কেন, আমি সব রকম গান গাই আর কি। তো ওই জন্য আমি দেখি এটা একটু চেষ্টা করে আমরা অবশ্যই শুনবো, আর অধীর অপেক্ষায় অল্প করে শোনাবো। মন পবনের ডিঙা বাইয়া আমি বন্ধুর দেশে যাই, মন পবনের ডিঙা বাইয়া আমি বন্ধুর দেশে যাই, আমি বিনি সুতায় মালা গাথি, আমি বিনি সুতায় মালা গাথি, আমি তারে যদি পাই আমি বন্ধুর দেশে যাই, মন পবনের ডিঙা বাইয়া আমি বন্ধুর দেশে যাই, আমি বন্ধুর দেশে যাই, আমি বন্ধুর দেশে যাই। এই যে গাইলাম, যাদের নিজের ব্যাপার, মানে ওই গানগুলো আমাকে কোনো কোনো গান খুব মানে মনে আমার গেঁথে যায় যে এই গানের সুরটা। কিন্তু আমাদের যে আমরা যে ডিজে কালচার ইয়েছি মানে সেই যে গানগুলো ওটা তো আছে একটা ওয়েস্টার্ন ইয়েতে, কিন্তু আমাদের যে মানে আমাদের যে নিজস্ব যে ইয়েটা লোকগীতি লোকসঙ্গীত এই গানগুলো, আমার মনে হয় এই গানগুলো আরো চর্চা হওয়ার দরকার। কিন্তু এটা তো আমাদের নিজের জায়গার গান না, নিজের মাটির গান এই সমস্ত গানগুলো, নদীর গান, তো এগুলো আমি ভালোবাসি আর কি।
একদম। তো এই যে তুমি ভাটিয়ালি গানটা গাইলে, তো কোথাও গিয়ে কি মনে হয় যে ক্লাসিক্যাল মিউজিক সব সময় লোকে শুনতে শুনতে, বা তোমার যারা শ্রোতা বন্ধু তারা তোমায় ওই ক্লাসিক্যাল ট্যাগলাইনটা লাগিয়ে দিয়েছে তোমার উপরে? হ্যাঁ, যে ক্লাসিক্যাল বলে সব জায়গায় এটা আমি এটা গাইতে পারবো না, এরকম আছে অনেক প্রোগ্রামে হয়তো ও তো ক্লাসিক্যাল গান গায়, ওকে আর এখানে এই গান ঢোকানোর কি দরকার? কিন্তু আমি খুব ভালোবাসি সব রকম গান গাইতে, শুনতেও ভালোবাসি। হ্যাঁ, তো ওই যে কোথাও গিয়ে ক্লাসিক্যালের উনি তো ওনাকে না ক্লাসিক্যালটাই মানায়, এরকম কি কোথাও গিয়ে একটা হয়ে যায় যার জন্য যারা ক্লাসিক্যাল গায় তাদের কানও হয়তো অনেক সময়, হ্যাঁ এখন জানি না, এরকম হয়তো অনেকের ক্লাসিক্যালটা শুনে হয়তো মনে হয়েছে যে আমি ঠিক আছে এর ক্লাসিক্যালটা ঠিক আছে চলবে। আমার এই গানগুলো বোধহয় করার সুযোগ পাই না, হয়তো সুযোগ বলে জানি না কি বলবে শ্রোতারা। একদম রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, নজরুল, আমার সব গানই ভালো লাগে। একদম একদম। তো এই যে শাস্ত্রীয় সঙ্গীত, এই শাস্ত্রীয় সঙ্গীত তো একটা ভীষণ কঠিন চ্যাপ্টার, আর এটা ভীষণ আর খুব সময় সাপেক্ষ। মানে আজকে যদি বলে যে আজকে আমি 1-2 বছর শিখে আমি বড় বড় স্টেজে গাইবো, পারবেই না। এটা মিনিমাম মানে সাধনা করে রেওয়াজ করে একটা রাগ কমপ্লিট শিখে যদি গায়ে 10 বছর করার পরে সে হয়তো একটা স্টেজে ছোট পারফর্ম করতে পারবে, কারণ কনফিডেন্স তৈরি হবে। কারণ শাস্ত্রীয় সঙ্গীত আমরা যেমন একটা গান তুলি তখন, বা রবীন্দ্রসঙ্গীত তুললাম, ওর যে স্বরলিপিটা আছে ওই স্বরলিপির অতটুকুই, তার মধ্যে থেকে আমরা আরো কিছু এক্সট্রা বাড়াতে পারবে না। কিন্তু এটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের ইলাস্টিকের মতো, একদম রাবারের মতো, টানলে বড় হবে। আবার ছোট করে মানে আমরা 3 মিনিট 2 মিনিটেও খেয়াল গাইতে পারবো, আবার রাগটা আর কি বোঝাতে পারবো। আবার যদি মনে করি 1 ঘন্টা টেনে নিয়ে যাব, সেটাকেও আমরা করতে পারবো। হ্যাঁ, ওইভাবে রাগটাকে ওইভাবেই শিখতে হবে। কারণ আমাদের বলে মানে ইয়ে করবে না যে কোনো জায়গাতে 1 ঘন্টা গাইতে দেয় না, হয়তো কোনো জায়গায় আমরা, কিন্তু আমাদের শেখার যখন আমরা শিখবো তো অনেকটা আমাদের শিখতে হবে। শিখলে হয়তো আমরা স্টেজে বসে হয়তো আমরা কিছুটা মনে করতে পারলাম। আর শাস্ত্রীয় সঙ্গীত এরকম না যে আমরা খাতা দেখে দেখে গাইতে পারবো, সম্পূর্ণটাই ভেতর থেকে আসার ব্যাপার। তো ভেতরে আমি যে জিনিসটাকে আমি আমার আত্মস্থ করে যখন আমি নিজের মধ্যে ঢোকাবো, তখনই সেটা আমি একটু কিছুটা হলে বার করতে পারবো। একদম। তো এই যে তোমার সাথে যখন আমি অফ ক্যামেরা কথা বলছিলাম, তখন আমি তোমায় বলছিলাম শাস্ত্রীয় সঙ্গীতের অনেকগুলো ভাগ রয়েছে, সেই সম্পর্কে একটু তুমি বলো। শাস্ত্রীয় সঙ্গীতের ভাগ হচ্ছে, শাস্ত্রীয় সঙ্গীত হচ্ছে আমরা এমনি 3টে ভাগে ভাগ করতে পারি। যে একটা পিওর ক্লাসিক্যাল, পিওর ক্লাসিক্যালের মধ্যে এটা সবাইকে জানাও দরকার, এটা আমি বলছি মানে জানার জন্য বলছি যে শাস্ত্রীয় সঙ্গীতের পিওর ক্লাসিক্যাল মানে হচ্ছে ধ্রুপদ, ধামার এবং খেয়াল, এই 3টে, এই একটা পার্ট। এবার হচ্ছে সেমি ক্লাসিক্যাল, হ্যাঁ, তার মধ্যে আসবে ঠুংরি, রাগ প্রধান, হ্যাঁ, এইগুলো গেল। তারপরে যে যাবে লাইট ক্লাসিক্যাল বা লাইট মিউজিক, সে লাইট ক্লাসিক্যাল লাইট মিউজিক, তার মধ্যে পড়বে এই সমস্ত ভজন, গীত, গজল, এই সমস্ত, এইগুলো আরও সব পঞ্চকবির গান টান, এই সমস্ত দিয়ে লাইট মিউজিকের মধ্যে পড়বে। তো এইভাবে গানগুলোকে ভাগ করা হয়েছে। কেউ যদি একটা কোনো সিনেমার গান করে ওটা যদি রাগে হয়, তাহলে আমি অমুক রাগটা গাইলাম, এটা কিন্তু না। আচ্ছা, হ্যাঁ, যেমন এই গানটা আছে যে मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। এই যে গানটা আছে, এটা আমরা জানি কি বলিউড সং মানে সিনেমার গান, কিন্তু আসলে এর মধ্যে কিন্তু রাগ আছে। শিবরঞ্জনী বলে রাগটা আছে, এই রাগটা সারে গা পা দা সারে গা রে সারে দা পা গা রে সাদা সারে গা রে। এটা কিন্তু রাগের, তা আমরা রাগটা জানি না, কিন্তু গানটা সুরটা ভালো লাগছে। আর এই গানগুলো অমর, কারণ আজও ভালো লাগে, ভবিষ্যতে আরো ভালো লাগবে, সবারই ভালো লাগবে। এটা আমাদের নতুন জেনারেশনে তাদেরও ভালো লাগবে। তো ওই যে কোনো গানেরই বেস যদি মানে শাস্ত্রীয় সঙ্গীতের হয়, সেই গানটা টিকে থাকে অনেক দিন। আর মানে শাস্ত্রীয় সঙ্গীতটা আমরা জানি না, কিন্তু রাগের সুরটাই এমন যে ভেতরে বসাতে বাধ্য হয় আর কি, গাছের শেকড়ের মতো আর কি। শেকড় যেমন গাছটাকে ধরে থাকে, তাই শাখা পোশাখা, তেমনি শাস্ত্রীয় সঙ্গীত সেই জায়গায়। একদম তাই। তো এই যে শাস্ত্রীয় সঙ্গীত, এখানে সবচেয়ে বেশি ব্যবহার হয় কোমল স্বরের। হ্যাঁ, না সেরকমই না, শাস্ত্রীয় সঙ্গীতে কোমল স্বর না। আমাদের স্বর যেমন আছে, আমাদের স্বর হচ্ছে 7টা শুদ্ধ স্বর, ঠিক আছে, সা রে গা মা পা ধা নি। আর আমাদের 5টা আছে বিকৃত স্বর,
রে গা ধা নি এই 4টে স্বর কোমল, আর একটা আছে করি বা তীব্রমা। তো কোমল কোনটাকে বলবো, আমরা যখন সা সা রে, এটা শুদ্ধ সা রে, যে কোমল সফট করে বলা, যে স্বরটা সফট করে বলা হয় সেটাকে বলে কোমল স্বর। সা রে সা রে, হ্যাঁ, এই আওয়াজের ডিফারেন্স হচ্ছে। তারপরে এরকম রে গা ধা নি এই 4টে কোমল স্বর আছে, আর একটা তীব্রমা বা করিমা। তো এটাকে তীব্রমা বা করিমা বলে কেন না, সা রে গা মা শুদ্ধ মা, মা এটা করিমা। করি মানে হচ্ছে আওয়াজটা কড়া তীব্র, ওই জন্য এটাকে করি বলে। তো ওই কোমল করি এভাবে ভাগ করা হয়েছে। আর পঞ্চম যে স্বরটা, সে স্বরটার কোনো বিকৃত স্বর হয় না, ও সিঙ্গেল। হ্যাঁ, তো এই কটা হচ্ছে টোটাল হচ্ছে 12টা স্বর। তো আমাদের যত শাস্ত্রীয় সঙ্গীত হোক, ওয়েস্টার্ন হোক, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ক্লাসিক, যত গান হোক, তো এই 12টা স্বরের মধ্যেই মানে আবদ্ধ আর কি আমাদের সব ঘোরাফেরা করবে সব। তো এইগুলো হচ্ছে ব্যাপার, এইগুলো হচ্ছে বেসিক জ্ঞান আর কি। একদম। তো একদম যারা ছোট, যারা গান শিখতে আসবে এবং যাদের আমরা উদ্বুদ্ধ করতে পারবো যে শাস্ত্রীয় সঙ্গীতটা শেখো, সেটা শেখাটা খুব দরকার, খুব দরকার। হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে কি বলবে, বা তাদেরকে কিভাবে ট্রেনিং দিলে পরে তারা সেটাকে ধরে রাখার ইন্টারেস্ট পাবে? এটা হচ্ছে প্রথমে যারা সরগমগুলো তো শিখতেই হবে, সারেগামা পাদানি এগুলো না চিনলে তো কোনো স্বর না চিনলে কোনো গানই গাইতে পারবে একদম। স্বরের প্লেস যেমন সা বলে সার পরে রে, রের পরে গা, গার পরে মা, এই যে স্বরের যে ডিফারেন্স আওয়াজটা হচ্ছে, তো এই আওয়াজটা যদি আমরা যদি ওর প্লেসগুলো যদি না জানি, সা সা মা সা মা এরকম, তা তো হবে না। ওর প্লেসটা জানতে হবে, ওর কতটা জোরে আমি হাওয়াটা যদি দিই, গলের স্বরটাকে মানে চিৎকার করে বলি, তাহলে আমার মায়ের আওয়াজটা হবে বা ধায়ের আওয়াজটা হবে। তো এই বেসিক জ্ঞানগুলো বাচ্চাদেরকে, মানে বাচ্চাদের না, যে নতুন শিক্ষার্থী যে শিখবে, তাকে খুব জরুরি যে এই সারেগামা পাদানি মানে স্বরগুলোকে চেনা। একদম। আর আমরা বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হোক বা বিভিন্ন জায়গায় গিয়ে শুনতে পাই সাটা প্রমিনেন্ট হয়, একদম সাটা হচ্ছে মাদার একদম। তো সেইটা কিভাবে পসিবল? সাটা হচ্ছে আমরা তুমি যখন সা বলছো, সা 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 তো সা, সেটাকে আরো কিভাবে প্রমিনেন্ট করা যায়? ওটা রেয়াজ করার জন্য যে আগে দেখতে হবে যে কার কিরকম গলার রেঞ্জটা। যেমন আমি একটা স্কেলে আমার একটা সা হলো, এবার একটা বাচ্চা বা একটা বয়স্ক তাদের একই জায়গায় সা হবে না। হ্যাঁ, তাহলে প্রথম যখন শিক্ষার্থী আসবে তা আগে ওর ভয়েসটাকে শুনতে হবে যে কি ধরনের, কতটা মানে হাই আছে না লো আছে। যদি নিচুর দিকে হয় তাহলে আমাদের যেমন মহিলাদের যেমন স্কেল সাধারণত জি শার্প বা এ শার্প এগুলো হয়, বা বি ফ্ল্যাট, এই যে স্কেলটা হয় এর মধ্যে আছে কিনা। হ্যাঁ, সারেগামা পাদানিসা সানিধাপা মাগারেসা, হ্যাঁ, তো করে দেখতে হবে যে ঠিক ওই চড়া সাটা লাগছে নাকি বা নিচে সাটা লাগছে নাকি, তাহলে ওর সাটা বুঝতে পারা যাবে যে ও কোন জায়গার থেকে ও সাটা করবে। এবার কেউ হয়তো খুব চড়া হাই পিচের গলা আছে, তখন তাকে আর ওই বি ফ্ল্যাটে রাখা যাবে না, তখন তাহলে যদি তার গলা চড়া, তাহলে তার আর একটু স্কেলটা বাড়িয়ে দিতে হবে, এভাবে স্কেল করা হবে। তা প্রথমেই আগে আমি যদি বি ফ্ল্যাটে গাই, সবাইকে বলবো না তোমরা সবাই বি ফ্ল্যাটে গাও। হ্যাঁ, আমরা শিখে হয়তো একসাথে শিখছি সব, তখন একটা ন্যাচারাল স্কেলে সবাইকে করতে হয়। করে এসে বাড়িতে এসে প্র্যাকটিস করার সময় নিজের যে স্কেলটা আমার গলায় শুট করবে বা যে স্কেলে আমি গাইতে কমফর্ট ফিল করব, সেই স্কেলেই গাওয়া উচিত। আর এই না যে আমি দেখেছি এরকম যে সন্ধ্যা মুখার্জি, বিদুষী সন্ধ্যা মুখার্জি, এরা যখন উঁচু স্কেলে টেলে, যখন চড়া স্কেলে, উনি তো অনেক হাই স্কেলে গান করেন, তো ওনার গান শুনে শুনে সেই স্কেল মিলিয়ে গান করতে চায় বা ট্র্যাকে গান করতে চায়, কিন্তু ওইভাবে গান করলে কিন্তু হবে না। তাহলে কি হবে, তাহলে গলাটা কি হবে, নির্দিষ্ট সময় যে তারপরে কিছুদিন করার পরে তারপরে গলাটা স্থায়ী থাকে না। হ্যাঁ, তখন হয়তো গুনগুন করে ওই শটটা, ওই গানটাকে মুখস্থ করে ফেললো, কিন্তু পরে ওই গলাটা শটটা চিরস্থায়ী থাকে না। ওই জন্য গলার ওই সারেগামাটা রেওয়াজটা স্কেল নিজের স্বরের রেঞ্জ ধরে ওইটাকে রোজ দিন প্র্যাকটিস করলে তাহলে ঠিক হবে। তো একেবারেই তাই। তোমার এই কথা শুনে মনে হলো তাহলে শিক্ষার্থীরা যে গুরুর কাছেই যাবে, সেই গুরুকে অনেক সচেতন হতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার ভয়েস দেখে ওর গানের স্কেলটাকে নির্বাচন করতে হবে। একদম। তো এরপর আমরা কি শুনবো তোমার কাছ থেকে, কি শোনাবে আমাদের? এরপরে কি শুনবো?
আচ্ছা, একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারি। একদম হোক একটা রবীন্দ্রসঙ্গীত। আমি রবীন্দ্রসঙ্গীত ভালোই ভালোবাসি। তুমি সব ধরনের গান গাইতে ভালোবাসো, আর আজকে তোমার কাছে প্রচুর স্কোপ আছে, তুমি সব ধরনের গান শোনাবে। রবীন্দ্রসঙ্গীতে আরেকটা বলি, আমি এমইউজে গোল্ড মেডেল পেয়েছিলাম। বাহ 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 বাহ, যাই হোক, একদম ঠিক আছে। আজকে তোমার গান শুনে শ্রোতা বন্ধুরা ডিসাইড করবে যে বুলবুল দি বা উনি শুধুই ক্লাসিক্যালের জন্যই ঠিক নাকি অন্য কিছু ওনার গলায় সুর করে। হ্যাঁ, পারি কিনা অবশ্যই জানতে চাইবো সবার কাছ থেকে। অল্প অল্প করে গাই নাকি? লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। ভীষণ সুন্দর। কার কেমন লাগবে জানি না, তবে আমার কিন্তু খুব ভালো লেগেছে। Hello, my name is Shering Dolma Sherpa and I'm the academic head of BBA in Tourism, Hospitality and Aviation. I look after all the degree courses of under the Avalon affiliated with the North Bengal University and Cooch Behar Kanchanjunga University, and also the diploma courses of Hakimpara and Kakurgachi Center. Now, why Avalon? Avalon is into the education industry since 16 years, bringing the holistic development of the students. We not only focus on the practical aspect, but we also focus on the theoretical aspect. And also, after completing the courses from Avalon, we offer students with a wider range of placement opportunity, not only in tourism, but also in aviation and hospitality. I encourage the young students because we are focusing on the holistic development of the student. Therefore, I encourage the young student to join us and become a part of the Avalon family.